আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকবো, তবে বিশেষ গুরুত্ব দিতে চাই 5 আগস্ট কেন্দ্রিক আলোচনা। এবং আজকের আলোচনায় আমাদের সাথে অতিথি হিসাবে রয়েছেন সেই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন ছাত্র নেতারা। আন্দোলনের যারা রয়েছেন স্টুডিওতে তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। নাসির উদ্দিন নাসির, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন এরপরে জনাব উমামা ফাতেমা, সাবেক মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন সিবগাতুল্লাহ সিবগাত, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক, জাতীয় ছাত্র শক্তি। ধন্যবাদ। কেউ আলোচনায় স্বাগত। আলোচনা যেটি বলছিলাম যে আসলে আমরা আজকে 5 আগস্ট এবং জুলাই অভ্যুত্থানের 2 বছর, স্বাভাবিকভাবেই সে আলোচনা সবার উপরে, সেটি নিয়ে একটু আলোচনা শুরু করতে চাই। বাকের মজুমদার, একটু আপনাকে দিয়েই আলোচনা। মানুষের মধ্যে আসলে অনেক কৌতূহল থাকে, বিশেষ করে যখন আপনি ওই 6 জনদের একজন, 6 সমন্বয়কদের যারা ডিবি হেফাজতে ছিলেন সেই সময়টাতে আপনিও, এবং এরপরে আন্দোলনের অনেক কিছুই তো ঘটেছে। সেই সময়টার একটি বা কয়েকটি ঘটনা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল থাকে, সেটি নিয়ে একটু জানতে চাও কৌতূহলবশত, যে আপনারা কোন প্রেক্ষাপটে আপনাকে মারধর করা হয়েছে সেটি আমরা জানি। সবাই কিভাবে একমত হলেন যে আন্দোলন প্রত্যাহার করবেন সেটি একটি বিষয়। আরেকটি বিষয় মানুষের মধ্যে কৌতূহল, যেটি সার্জিস আলমের হাত নিয়ে মানুষের মধ্যে কৌতূহল, যে এটি কি প্ল্যান ছিল না কাকতালীয়, অর্থাৎ পিস্তলের মতো করে তাক করে হাত, এই ঘটনার রহস্য কি? দুটি বিষয় আসলে। শুরুতেই যমুনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সেই মহান 5ই আগস্ট, সেই 5ই আগস্টে আমরা আমাদের ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানে আমরা সফলতা পাই এবং এই দিনে খুনি হাসিনা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তো সেই জুলাই আগস্ট যে অভ্যুত্থান বা বিপ্লব, সেই বিপ্লবের সময় নানা ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা ছিল যে আমাদের ডিবি হেফাজতের ঘটনা। এবং সেখানে যখন আমাদেরকে উঠাই নেওয়া হয়, প্রথমে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আমাকে 3 জনকে 26 জুলাই গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল থেকে তুলে নেওয়া হয়। এবং নেওয়ার পরে পরবর্তী 27 জুলাই সার্জিস হাসনাত ভাই ওনাদেরকে, এবং 28 জুলাই হচ্ছে নুসরাত তাবাসসুমকে সেখানে নেয়। তো সেখানে তারা শুরু থেকে আমাদের এগেনস্টে এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিল যে পুরো যতজন মানুষ মারা যাচ্ছে বা এই যে ঘটনাটা ঘটছে সব কিছু দায়ী হচ্ছে আমরা। এবং আপনি দেখবেন যে কালবেলা একটা রিপোর্ট প্রকাশ করে 27 জুলাই, এবং সেই রিপোর্টের মধ্যে এভাবে ছিল যে 3 সমন্বয়কের টার্গেট হচ্ছে সরকার পতন, এবং সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ আর আমার ছবি ছিল। এবং এখানে একটা অনেক বড় একটা ডকুমেন্টারি করে কালবেলা, এবং সেখানে সেটার বরাত দিয়ে কীভাবে আমরা ছাত্রদলের সাথে যোগাযোগ করছি, কীভাবে ছাত্র শিবিরের সাথে যোগাযোগ আছে, কীভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ আছে, এই বরাত দিয়ে হচ্ছে আমাদের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালায়। এবং সেই দিনে আমাকে আসলে ঝুলিয়ে পিটানো হয়, সেটা 27 জুলাই। তো এইভাবে তারা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিল। এবং আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা যেটা ছিল, বিশেষ করে আমরা ডিপ স্টেট বা গোয়েন্দা সংস্থার কথা যদি বলি, তার আগে বেশ কয়েকবার তাদের সাথে আমাদের বসতে হয়েছে আন্দোলন চলাকালীন সময়। সেখানে আমাদের সবসময় চেষ্টা থাকতো তো ওনারা কী বলে সেটা আমরা শুনে আমরা বেরোয় আমরা আমাদের মতো আমরা আমাদের বক্তব্য দিতাম। এবং তারা ফ্রম ভেরি বিগিনিং আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল, যাতে আন্দোলনটা স্তীমিত হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো সেখানে আমরা সবসময় আমাদের কৌশলগতভাবে আমরা যখন টেবিলে বসেছি আমরা ওদের কথা শুনেছি, কিন্তু বেরোয় আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তো সেই ধারাবাহিকতায় আমাদের সবসময় চেষ্টা থাকতো যে মাঠে গিয়ে আন্দোলনটাকে মাঠে নিয়ে যাওয়া, টেবিলে নিয়ে আইনে। তো আমাদেরকে যখন দেখবে যে নাহিদ ইসলামকে 19 জুলাই গুম করা হয় এবং তারপরে তাকে যখন ছাড়ে, ওই সময় একটা ঘটনা ঘটে। ওই সময়ের আপনার এটা হচ্ছে ডিজিএফ এর একজন দায়িত্বরত কর্মকর্তা ছিলেন, তিনি নাহিদ ইসলামকে একটা বিশাল লিখে দেয় যে কীভাবে কি উনি বলবে না বলবে, একটা বক্তব্য রেডি করে দেয়। এবং 21 জুলাই নাহিদ ইসলাম একটা সংবাদ সম্মেলন করে রিপোর্টার্স ইউনিটে, এবং সেখানে গিয়ে কিন্তু তিনি তার যে বক্তব্য, আন্দোলনের বক্তব্য, সেটাই কিন্তু দেয়। সে কিন্তু ডিজিএফ এর প্রেসক্রিপশনে সে বক্তব্যটা দেয়নি। তো আমরা যখন ডিবি হেফাজতে ছিলাম, আমাদের কাছে আমরা বাইরের কোনো আমাদের তথ্য ছিল না, এবং এর আগে ঘুমছিলাম। তো না থাকার কারণে আমাদেরকে পুরো আলাদা করে ফেলছে। তো না থাকার কারণে আমাদের কাছে একটা কৌশলগত জায়গা ছিল যে আমরা বের হয়ে মুভমেন্টটাকে আবার লিড দেওয়ার পরিস্থিতি তৈরি করতে হবে। এবং আমরা ফ্রম ভেরি বিগিনিং বলছিলাম যে আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, যেটা স্বাভাবিকভাবেই। তো সেখানে আজকে নাহিদ ইসলামও প্রথম আলোতে তার একটা সাক্ষাৎকার গিয়েছে, সেখানেও তিনি বলেছেন যেটা আমাদের কৌশলের অংশ ছিল যে আমরা
ওনারা যেটা বলে তার সাথে একটা কমিউনিকেট করে আমরা বের হয়ে আমরা আমাদের বক্তব্য দিব। কিন্তু যেই ভিডিওটি ধারণ করা হয় বা যেটা পাবলিক স্পেয়ারে আসে, সেই ভিডিওটি আমাদের সাথে যে কথোপকথন হয় যে ওটা ওনারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে এই বলে একটি স্টেটমেন্ট নেয়, এবং এটা ওরা আলোচনা করে আমাদেরকে ছাড়বে কি ছাড়বে না ধরনের একটা কথা বলে। কিন্তু তার আগে আমি যেটা বললাম যে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন সবকিছু করে। তো এটা ছিল যে ওই সময়ের প্রেক্ষাপট। এবং সারিস আলমের যে প্রশ্নটা করলেন যে হাতের ইশারা বা এটা, এই ধরনের প্ল্যান ওয়াইজ আসলে কিছু ঘটেনি, এবং এটা মানুষ এটাকে এইভাবে দেখেছে। এটা ওই সময়ের জন্য আমি মনে করি যে ভালো হয়েছে, তবে প্র্যাকটিক্যালি আসলে এই ধরনের কোনো জিনিস ঘটেনি। বরং আমাদের এখানে চেষ্টা ছিল যে এখান থেকে বের হয়ে আন্দোলনটাকে আবার কীভাবে লিড দেওয়া। যেমন আমরা যখন 1 আগস্টে ছাড়া পেয়েছি, আমরা বের হওয়ার সাথে সাথেই সকল পলিটিক্যাল স্টেকহোল্ডারের সাথে কমিউনিকেশন করা শুরু করেছি, এবং দেখবেন যে 3রা আগস্ট সবার অংশগ্রহণের মাধ্যমে সেখানে কিন্তু 1 দফার ঘোষণাটা আসে। তো এই চেষ্টাটা আরও আগে থেকেই ছিল। তো আপনি বলছিলেন যে রেকর্ড করা হয়, বলা হচ্ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানো হবে, কিন্তু আপনারা সেটি বিশ্বাস করলেন যে এটি পাবলিকলি প্রচার করবে না, কেবল স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাবে? এটা আসলে বিশ্বাস অবিশ্বাসের চাইতে বড় বিষয়টা হচ্ছে আপনি দেখবেন যে আমাদের শারীরিক মানসিক অবস্থা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কীরকম অবস্থা। এর আগ পর্যন্ত আমাদের সাথে বেশ কয়েকবার ডিসকাশন হয়, এবং বিশেষ করে দাবিগুলো নিয়ে তখন হচ্ছে 8 দফা 9 দফা নিয়ে একটা বিতর্ক শুরু হয়, আপনারা জানবেন। তো এখানে তারা দফা দাবি নিয়ে আমাদের সাথে বিশেষ করে হারুন উনি ও বারবার বসে, এবং সেখানে বাকবিতণ্ড হয়। আমার সাথে পার্সোনালি হারুনের সাথে ঝামেলা হয় একটা মিটিংয়ের মধ্যে, এবং হওয়ার পরে আমাকে মারধর করে। তো ওইখানে এই প্রক্রিয়াগুলো চলমান ছিল, এবং এটার একটা পার্ট ছিল যে আপনি বলতে পারেন যে এটা, এবং সেখানে আমাদেরকে নিয়ে যে জোর করে যেভাবে নিয়ে যায়, তুলে নিয়ে যায়, সেটা একইভাবে জোর করে নিয়ে সেখানে বসায়, ওরা একটি স্টেটমেন্ট লিখে দেয়। এবং সেখানেও যে স্টেটমেন্টটা লেখা ছিল নাহিদ ইসলাম উনি পড়ার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে আমরা ওইখানে কিছু জিনিস অ্যাড করেছি, যেরকম যে ওখানে ছিল যে আন্দোলন প্রত্যাহারের একটা কথা ছিল, ওইটাকে কিন্তু কর্মসূচি প্রত্যাহারের কথা বলছে। মানে যতটুকু সেখানে আমরা যদিও পাবলিক স্পেয়ারে চলে যায় সেই শঙ্কা রেখেই যতটুকু এখানে এটাকে বিশ্বাসযোগ্য করে তোলা যায়। আর একই সাথে এটাও সত্য, আমরা তো এই স্টেটমেন্ট আমাদের থেকে দিই নেই, যে স্বতঃস্ফূর্তভাবে দিই নেই। ফলে আমরা আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা যেটা বলেন, এটা খুবই স্বাভাবিকভাবে আমি দেখবেন যে এক কোণায় এইভাবে বসে আছি। তো এটা তো ভিজিবলি ছিল যে, বা মানুষ সেটাই দেখেছে যেটা আসলে আমাদের সাথে হয়েছে, বাধ্য করে করা হয়েছে। উমামা খাতুন, একটু আরেকটি প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই, যেটির কথা তিনি বলছিলেন 8 দফা 9 দফা, সেটি নিয়েও এক ধরনের আলোচনা রয়েছে যে 3 ছাত্র সমন্বয়ক যখন 3 মন্ত্রীর সাথে দেখা করেন এবং এরপরে দফা 9টির জায়গায় 8টি হয়ে যায়, সেটি নিয়ে আবার অন্য সমন্বয়করা রাজি ছিলেন না। এই জায়গাটা আসলে কি ঘটেছিল? আপনারা তখন এই বিভ্রান্তি কেন তৈরি হয়েছিল? প্রধান কারণটা ছিল আসলে কমিউনিকেশন গ্যাপ। যেহেতু ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয় 18 জুলাই সন্ধ্যাবেলা, তো শাটডাউনের পরে যেটা হয়, এতদিন তো আমাদের কমিউনিকেশন একটা প্রধান মাধ্যম ছিল মেসেঞ্জার, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ এসব। তো যখন কমিউনিকেশনটা গ্যাপ ক্রিয়েট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে একজন সাথে একজনের সরাসরি কথা বলার সুযোগগুলো অনেকখানি চলে আসে। অনেকের ফোন বন্ধ, সিম বন্ধ করে দিয়েছে, পাওয়া যাচ্ছে না সহজে। আমি তো যেমন কাদেরের কথা আমি কিন্তু জানতাম কিভাবে করে। আমাদের একজন সাংবাদিক ছিল, একবার এই সাংবাদিকের সাথে কথা, বিশেষ করে ক্যাম্পাস জার্নালিস্ট যারা, তাদের মাধ্যমে কিন্তু আমরা অন্য সমন্বয়কদের কী পরিস্থিতি সেগুলো জানতে পারি। বিশেষ করে নাহিদ ভাইকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু আমি একজন সাংবাদিকের মাধ্যমে জানতে পেরেছিলাম। তো এটা বলা যায় যে আমাদের ইন্টারনাল যে একটা কমিউনিকেশন গ্যাপটা ক্রিয়েট হয়েছিল ইন্টারনেট শাটডাউন হওয়ার কারণে, সেটাও দেখা যায় এক ধরনের একটা বিভ্রান্তি তৈরি করে। এখন 8 দফার বিষয় যেটা ছিল, ধরেন আমি ওই সময় যে আমাদের বাসায় হচ্ছে তখন টিভি ছিল আমার ভাইয়ের বাসায়। তো আমি রাতের 2টা বাজে, এটা হচ্ছে 18 জুলাই বা 19 জুলাই মধ্যরাতে, আমি 71 টিভির সামনে আমি বসেছিলাম, বারবার চ্যানেল পাল্টে দেখার চেষ্টা করছিলাম নতুন কি আসছে। তো চ্যানেল পাল্টাতে আমি দেখি যে 71 টিভিতে 5 দফা দেখানো হচ্ছে, যে সমন্বয়করা এরকম 5টা দফাতে হয়েছে। সেদিন কিন্তু আমরা অলরেডি কথা বললাম, আমাদের কিন্তু ওই যে 12 দফার মতো প্রথমে তৈরি হয়েছে, 12 দফা থেকে ওইটা আবার মডিফাই করে, হ্যাঁ 11, আমার মনে আছে প্রথমে 12 দফা, পরে ওইটা থেকে আবার রিডিউস করে ওইটাকে 9 দফায় নিয়ে আসা হয়। আমি জানি যে এখানের মধ্যে শেখ হাসিনার ক্ষমা প্রার্থনা এবং 2 মন্ত্রীর পদত্যাগ, এটা হচ্ছে অবশ্যই ইনক্লুডেড থাকবে। তো যখন দেখা যাচ্ছে ওই 5 দফা আমি রাতে 2টা 2:30 বাজে প্রচার হতে দেখছি 19 জুলাই মধ্যরাতে, তখন দেখি যে ওখানের মধ্যে ওইগুলো কিছু নেই, খুবই সফট দামি দেওয়া ছিল। তো পরের দিন তো আমি সারা রাত এগুলো নিয়ে ঘুমাতে পারিনি, মানুষকে রিচ করতে পারছি না, কারণ বাকিদের বাসায় আবার টেলিভিশন নেই, আমার বাসায় তো টেলিভিশন ছিল। তো সকালে উঠে আমি যে আমার পরিচয় ছিল তখন নিভা আপুর সাথে, তো নাহিদা সোরা নিভা আপুর সাথে আমি তখন সাথে কথা বলি যে আপু এটা এরকম কেন আসছে। তো সকালে আমরা ইমিডিয়েটলি
এর আগে আমরা একটা বিশাল বিবৃতি রেডি করেছিলাম প্রায় 2 পাতার, এই যদি ইনকেস কোনো সমস্যা হয় তাহলে কিভাবে করে আমরা এটা মেকআপ করব সেই বিষয়ে। তখন নিভা আপুর সাথে কথা বলে সকালবেলা আমি প্রত্যেকটা বিভিন্ন মানুষের সাথে কথা বলে প্রত্যেকটা পত্রিকায় খোঁজ লাগাই যে পত্রিকায় আসলে কি ধরনের হেডলাইন আছে। তো প্রথম আলোটা আমি খুঁজতে পাইনি। প্রথম আলোতে তখন কাদেরের যে 9 দফা সেটা ছাপানো হয়, আবার প্রচুর পত্রিকায় তখন অন্য যে 8 দফাটা অন্য সমন্বয়ক মানে 3 সমন্বয়কে সেটা ছাপানো হয়েছিল। এবং আমি টিভি খুলে দেখি যে প্রত্যেকটা টিভিতে তখন সমন্বয়কদের দেখানো হচ্ছে, ওই 8 দফা দেখানো হচ্ছে। আই ওয়াজ আটারলি শকড যে টিভিতে এক ধরনের দেখাচ্ছে আবার পত্রিকায় 8 দফা ছাপাচ্ছে। এদিকে আমরা অনবরত বলে যাচ্ছি যে এগুলো কিছু এক্সিস্ট করে না, ওরা তো তখন নাই, ওদেরকে তো তখন প্রথমে এক দফা গুম হলো, তখন নাহিদ ভাই তখন তুলে নিয়ে যাওয়া হয়েছে সেদিন রাতের বেলা। এবং আমরা তখন হন্যে হয়ে চেষ্টা করছি যে আমরা যে আন্দোলনটা চালিয়ে নিয়ে যাচ্ছি এবং কোনোভাবে যে আমরা গভর্নমেন্টের সাথে ন্যূনতম কম্প্রোমাইজিং পজিশনে নেই এটা দেখানোর জন্য তখন আমরা বাকিরা যারা তারা তখন খুব চেষ্টা করছিলাম। তখন আমি ইমিডিয়েটলি কল দিই প্রথমে আরিফ সোহেল ভাইকে, আরিফ সোহেল ভাই, রাফিয়া রেহনুমার ইতি, যাদেরকে তখন আমার হাতের কাছে টাচে ছিল, নিভাপুরা তো ছিল, মাহফুজ ভাইয়ের মাধ্যমে আমি ভুঁইয়া আসাদ ভাই, তাদের সাথে আমি কথা বলি। তখন আমরা একটা বিবৃতি ইমিডিয়েটলি পাঠাই ওই যে 8 দফা খণ্ডন করে যে এই যে 3 জন এই বক্তব্যটা দিয়েছে এটা তাদের ব্যক্তিগত মতামত, এটার সাথে বাকি সমন্বয়কদের আসলে কোনো তাদের সাথে কি আপনার পরে কথা হয়েছে ওই শেখ হাসিনার ক্ষমা প্রার্থীর ওই না মানে পরে কথা হয়েছে কিনা যে ওই দাবি মানে তারা 9 দফা থেকে 8 দফায়, আমি যতদূর জানি যে আপনাদের সাথে আগেও কথা হয়েছিল 9 দফায় থাকবে, কিন্তু পরে যে 8 দফা এলো ওই দাবিটি বাদ দেওয়া কি তাদেরকে জোর করে দেওয়া হয়েছিল এরকম কিছু? এই জিনিসটা তো আসলে পরে যখন আমরা পুরো আন্দোলনের মুহূর্তে এটা নিয়ে আমরা মাথায় ঘামাইনি সত্যি কথা বলতে, কারণ সিচুয়েশনটা এত বেশি ব্লাডশেডের দিকে চলে যায়, প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে এবং আমাদের সম্পূর্ণ চিন্তা হচ্ছে কিভাবে করে মানুষকে মাঠে নামানো যায়। এখন যেভাবে হোক, যে পরিস্থিতিতে হোক, মানুষকে মাঠে নামানোই আমাদের একদম সর্বোচ্চ চিন্তার মধ্যে ছিল। তো 5 আগস্টের পরে এগুলো নিয়ে অনেকবার কথা হয়েছে, অনেকবার বাকবেতনটাও হয়তো হয়েছে, কিন্তু আমি মনে করি আসলে 8 দফা 9 দফার থেকেও একটা বড় কথা আমরা সবাই ওই মুহূর্তে এরকম দেশের একটা ক্রাইসিস মোমেন্টে যার জায়গা থেকে যা যা রোল প্লে করা দরকার ছিল আমরা করেছি। এখন আজকে হয়তো হিস্টোরিক্যাল ডকুমেন্ট আকারে সবকিছু হয়তো এক একজনের মতামত এক একভাবে নথিভুক্ত হবে, কিন্তু আমি মনে করি যে এই যে ধরনের ক্রুশিয়াল সিচুয়েশন ছিল, সবাই তো আসলে সাংগঠনিক রাজনীতি করেছে এটা আমি বলতেও পারি না, ওই ধরনের ক্রুশিয়াল গুরুত্বপূর্ণ মুহূর্তে সবাই আমি মনে করি যার যার জায়গা থেকে রোলটা প্লে করেছে। তো যেহেতু শেখ হাসিনা এই ধরনের একটা বলা যায় ব্লাডি একটা মুভমেন্টের মধ্য দিয়ে হচ্ছে তার পতন হয়েছে, অবভিয়াসলি এই মুভমেন্টে অনেক ধরনের ঘাত প্রতিঘাত কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। এটা কিন্তু ভাবলে চলবে না যে একেবারেই সবকিছু স্মুথলি যাবে। তবে হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা যা করেছিলাম আমরা শেষ পর্যন্ত ওই জায়গাটাতে আসতে পেরেছি এবং 5 আগস্টে ওই যে আমাদের যে চলাচল ঢাকা চলার কর্মসূচি এটার মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। এটার জন্য আমি আসলে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিশেষ করে যে কোনো ঘাত প্রতিঘাত এখানে মোকাবেলা করা সম্ভব হয়েছে, কারণ বাংলাদেশের সাধারণ মানুষ আসলে পথে নেমেছে। কেন নেমেছে সেটা একটু পরে জানি। সিবগাতুল, একটু আপনার কাছে জানতে চাই, ওই সময় সমন্বয়করা সামনের দিকে ছিল, আমরা জানি ছাত্র দল কিংবা ছাত্র শিবির তারা সামনে না আসলেও পেছনের দিকে কাজ করেছে, শিবির সরকারের রোশনলে ছিল, ছাত্রদলও ছিল, শিবির কিভাবে নিজেদের সিদ্ধান্তগুলো তারা সমন্বয়ে রাখতো, আসলে আপনারা নিজেরা কিভাবে সেই কাজটি করতেন ওই সময়? আসলে জুলাই অভ্যুত্থান আমাদের জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত এবং জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। এটা আসলে এই অভ্যুত্থানের পুরোটা সময় আসলে আমাদের জন্য আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত আমরা বলতে পারি। অভ্যুত্থানের প্রত্যেকটা জায়গা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তো অভ্যুত্থানের একবারে শুরু থেকেই তো মানে বেশ বিশেষ করে আসলে এই যে দাবিতে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এটা একটা যৌক্তিক দাবি ছিল যে শিক্ষার্থীদের একটাই জায়গা, বড় জায়গায় যাওয়ার একটা সুযোগ বিসিএস দিয়ে যারা পড়াশোনা করছে তাদের জন্য। তো এই জায়গা থেকে যখন আমাদের যেটা ছিল যে এই যে মেরিটোক্রেসির অবসান বাংলাদেশ থেকে ঘটানোর জন্য একটা ব্যবস্থা তৈরি করা হচ্ছে, এটার বিরুদ্ধে আসলে আমাদের ব্যবস্থা গ্রহণ করা দরকার। তো এই জায়গা থেকে আমার মানে একটা ব্যাপার সেটা হলো যে আমাদের যখন 9 দফা ঘোষণা করে আন্দোলন যখন চলতেছিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তখন তো বেশ সবাই সম্পৃক্ত ছিল, এখানে নানাভাবে সম্পৃক্ত ছিল। কিন্তু যখন 18 তারিখে যখন ব্যাপক গণহত্যা চলে পুরো ঢাকা শহর ব্যাপী, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে
অসংখ্য মানুষজন মারা যাচ্ছে, এরপরে কিন্তু মানুষজন রাস্তায় নামতেছে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মানুষজন রাস্তায় আছে। তো 19 তারিখে যেটা হলো যে অলরেডি ইন্টারনেট বন্ধ, সব কিছু বন্ধ হয়ে গেছে এক প্রকারের। তো ওই সময় যেটা ছিল যে পরবর্তী কর্মসূচিটা দেয়া, তো ওই সময় যেটা ছিল যে আমাদের আসলে পরবর্তী কর্মসূচি তো ঘোষণা করতে হবে, পরের দিনে কি হবে। মানুষ রাস্তায় নামতেছে, মারা যাচ্ছে, কিন্তু পরের দিনের কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে কি হইতে পারে এটা নিয়ে আসলে জনগণকে তো মাঠে রাখতে হবে। জনগণ তো কালকের কর্মসূচি ঘোষণা করতে হবে। সমন্বয়করা নানা সময় নানা ধরনের সমস্যায় পড়েছে যে কোনো কর্মসূচি ঘোষণা করার ক্ষেত্রে, যেহেতু এখানে অনেক ধরনের শিক্ষার্থীরা জড়িত ছিল। তো সেই সময়টাতে যেটা হলো যে আমাদের 9 দফা খসড়া তৈরি করা হয় এবং হচ্ছে যে সেটা তো আমাদের তখন যে কাছাকাছি যাকে পাওয়া যায় এবং যার এক্সেস আছে, হ্যাঁ, তাকে বললে হয়তো সে নেমে আসতে পারবে। এবং তখন আমরা ওইখানে আব্দুল কাদের একটি সাহসী উদ্যোগ সে গ্রহণ করেছিল, তাকে দেয়া হয়। তো আমরা একটা প্রেস রিলিজ আকারে 9 দফা দেয়া হয় মানে কি, মানে আপনারা তৈরি করে দিয়েছিলেন? তৈরি করা হয়েছিল, হ্যাঁ। যদিও 9 দফা নিয়ে আসলে অনেকগুলো আলোচনা বিভিন্ন জায়গায় এসেছে। তো এই 9 দফা যখন দেয়া হয় তখন আমরা ঠিক বাটা সিগন্যালে একটা বিল্ডিংয়ে ছিলাম, আমি ছিলাম, এসএম ফরহাদ ছিল, আরও বেশ কয়েকজন ছিল। তো আমরা যখন ওইখান থেকে নামলাম তখন আসলে ওই সময় ছাত্র জনতার সাথে পুলিশের সংঘর্ষ চলতেছে। আমাদের হাতে 2-1টা কপি মাত্র প্রিন্ট করতে পারছি, এত তো প্রিন্ট নাই। তো আমরা পুলিশের সামনে দিয়ে যাচ্ছিলাম, এক পাশে পুলিশ গুলি করতেছে আর এক পাশে ছাত্র জনতা। তো ওই 9 দফাটা নিয়ে আমরা আগায় যাচ্ছি। এখন করার কিছু না, কারণ এটা সব জায়গায় পৌঁছাইতে হবে। আগামীকালকের কর্মসূচিটা তো সবার কাছে পৌঁছাইতে হবে। তো পরবর্তীতে আমরা বাংলা মোটরে যাই এবং ওইখানে একটা অফিসে আমরা অনেকগুলো প্রিন্ট করি এবং মানে বেশ অনেকজনকে আমরা কানেক্ট করি। ওটি কি ছিল, শিবিরের পক্ষ থেকে প্রস্তাবনা? হ্যাঁ, সমন্বয়কদের কাছে আব্দুল কাদেরের সাথে আলাপ করা হয়েছিল যে এই বিষয়গুলো। আব্দুল কাদেরও কথাবার্তা বলতেছিল যে আমরা আব্দুল কাদেরকে বলা হয়েছিল যে আব্দুল কাদের, তুমি যখন 9 দফাটা তোমার কাছ থেকে যাবে তখন তুমি রাস্তায় থাকবা, তাহলে যেটা হবে যে সাংবাদিকরা তোমাকে ফোন দিবে। এবং যাত্রাবাড়ির রাস্তায়, তখন যাত্রাবাড়িতে আন্দোলন চলতেছে, আব্দুল কাদের ওই সময়টা সে রাস্তায় আসছে। রাস্তায় আসার পরে সে সাংবাদিকদের প্রশ্নগুলো অ্যান্সার করতেছিল। আর আমরা তো 9 দফার মধ্যে আব্দুল কাদেরের নাম ওইখানে দিয়ে দেওয়া হয়েছে এবং আব্দুল কাদের অলরেডি যেহেতু কমিউনিকেশন করতেছে। তো এই জায়গায় আমাদের যেটা ছিল যে ওই সময়টা যেহেতু একটা কঠিন পরিস্থিতি ছিল এবং 9 দফা আপনারা যে 9 দফা দিয়েছিলেন সেটি কি অপরিবর্তিত আকারে ফাইনালাইজ হয়েছে নাকি? মোটামুটি ওইরকমই 2-1টা পয়েন্ট এদিক সেদিক হয়েছে। 2-1টা পয়েন্টে আব্দুল কাদেরও বলেছে যে ভাই এটা মনে হয় এভাবে হলে ভালো হয়, আলাপ আলোচনায় করেই হয়েছে সেটা। তো আগে একটা খসড়া তৈরি করা ছিল, এটা 10 দফা মতো ছিল, পরে তো এটা। তো এরপরে যেটা হয় যে আমাদের যেটা ছিল যে 9 দফা তো 19 তারিখ সার্কুলেট করা হয়, কিন্তু আমরা যেটা দেখলাম যে রাত্রেবেলা দেখলাম যে ওইখানে পরবর্তীতে হয়তো মনে হয়েছে এটা নিয়ে অনেক কথা এসেছে, হাসনাত এবং হচ্ছে সার্জিস তারা বলেছে যে 8 দফা। তো আমাদের তো 9 দফা একটা চলে গেছে অলরেডি। 20 তারিখে যেটা হলো, আমরা উমাপু অবশ্য ইনফরমেশন একটা দিয়েছেন, তো এই জায়গায় প্রথম আলো, আমরা প্রথম আলো সব পত্রিকাগুলো বের করছি, বের করে যে 9 দফাটা কিভাবে আসছে। তো আমরা দেখলাম যে পত্রিকাগুলো 9 দফাকে সেভাবে কাভার করে না। যেমন প্রথম আলোর কথা উনি অন্যভাবে বলছেন, কিন্তু প্রথম আলো যেভাবে করছে যে 8 দফা তারা লিডিংয়ে রেখেছে এবং এক পাশে নিচের দিকে একটু ছোট করে লিখেছে, এছাড়া আব্দুল কাদের নামক একজন সমন্বয়ক 9 দফা দিয়েছে। প্রথম দিন 9 দফা কিন্তু পত্রিকায় হেডলাইন হয় না। 2টা পত্রিকা আমার মনে পড়ে, এর মধ্যে একটা মনে হয় ইনকেলাব আর একটা মনে হয় নয়া দিগন্ত। তো এই 2টা ছাড়া আর মানব জমিন মাঝে মাঝে দিত। আমরা কিন্তু 9 দফা ওই দিন যেটা গেছে, তারপরে হয়তো 2-1টা বানান টানান এদিক সেদিক একই রকম ছিল, তো এদিক সেদিক করা হয়েছে। তো এইভাবে করে 9 দফাটা পরে আমাদের যেটা ছিল যে কর্মসূচি তো ঘোষণা হচ্ছে, মানুষজন রাস্তায় থাকতেছে, আমরা পরের দিনের জন্য কি করতে পারি। তো এটা ছিল একটা ক্রুশাল মুভমেন্ট, যে মুভমেন্টটাতে আপনার কাছে জানতে চাই, তাদের পক্ষ থেকে সমন্বয়কদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে, ছাত্রদল কিভাবে আসলে এই আমরা জানি যে সামনের দিকে না থাকলেও পেছনে তো অবশ্যই ছিল, কিন্তু এই কর্মসূচির ক্ষেত্রে ছাত্রদলের ভূমিকা কি ছিল, নাকি সমন্বয়কদের কাছ থেকে যে কর্মসূচি আসতো সেটি তারা বাস্তবায়ন করত? না, আমি প্রথমে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 9 দফা নিয়ে যেটুকু ওনারা 2জন বলেছেন, 3জনই বলেছেন, আমি শুধু একটা জায়গায় একটু কারেকশন করতে চাই। সেটি হচ্ছে 19 তারিখের আগে হচ্ছে 1 দিন বা 2 দিন আগে কাদের আমাদেরকে জানিয়েছিল এরকম যে কয়েকটি দফা দেওয়া হবে। তো সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠানো হয়েছিল। আমার যদ্দূর মনে পড়তেছে সেটি 11 অথবা 12 হতে পারে এরকম। আমি আগের যদি সেটগুলো দেখি তাইলে আমাকে এবং আমাদের সভাপতিকে পাঠানো হয়েছিল। তো সেখান থেকে কাদের বলেছিল এগুলো সংযোজন বিয়োজন হচ্ছে, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে ছাত্রদলের পক্ষ থেকে যেন দেয়া হয়।
তখন আমাদের একটা বিষয় দৃষ্টিগোচর কম হয়েছে, সেটি হচ্ছে 11 দফার মধ্যে পরবর্তী সময়ে 9 দফার যে 7ম দফাটা অন্তর্ভুক্ত ছিল, সেটি তখন মানে ভাইয়ের সাথে কথা বলেছি, আব্দুল আমি কাদেরও কথা আমার কাছে বলেছি। মনে হয়েছে ভাইরা এটাতে 7ম দ্বিমত দফাটা করেছিল। মানে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এটা আমার কাছে মনে হচ্ছে সেখানে হয়তো ছিল না, মানে 11 দফা যখন দিয়েছে। আর 19 তারিখ রাতে প্রথম তো বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করা দেওয়া হয়েছে, 20 তারিখে প্রথম কারফিউ দেওয়া হয়েছে। 19 তারিখের যে ইন্টারনেটে, আমরা তো ইন্টারনেট নির্ভর যোগাযোগ, সেটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল 19 তারিখ রাতে, কিন্তু আমরা যে কোনো কারণে ইন্টারনেটের বাইরে থাকার কারণে অনেক রাতে সেটা আমি রিসিভ করেছি। আমি সেদিন 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছিলাম। তখন আমরা যখন এটি আমাদের ছাত্রদলের রিসার্চ টিমকে দিয়েছি, তখন তারা শুরুতে আপত্তি তুলেছে ছাত্রদলের আমাদের। তারা বলছে যে এখানে 7ম দফা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি দলীয় ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক শব্দ যোগ করা হয়েছে। তখন আমরা বিরোধিতা করেছিলাম যে এটি দেয়া কোনো হয়েছে, তার মানে 20 তারিখে অলরেডি 7ম দফা সহ মানে 8 দফা বা কোথাও কোথাও যেটি বলা হচ্ছে কম বেশি, এটি প্রকাশিত হয়েছে। 20 তারিখে কারফিউর মিছিল আমরা করেছিলাম, করে আমরা দুপুরের দিকে আমি কাদেরকে এটি জানিয়েছিলাম যে গতকাল তো যে 9 দফা দেওয়া হয়েছে, সেখানে 7ম দফার বিষয়ে ছাত্রদলের আপত্তি আছে, অন্যগুলোর বিষয়ে আমাদের আপত্তি ছিল না, সেগুলো আগে আমরা আমাদের মতামত দিয়েছি। কিন্তু আমি যেটা পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে 11 দফার মধ্যে যেটি প্রথমে দেওয়া হয়েছে, সেখানে আমাদের মনে হয়েছে 7ম দফাটা ছিল না। এটি হয়তো আমাদের দৃষ্টিগোচর হয়েছে অথবা ছিল না, দুইটার একটা হতে পারে, আমরা দোষারোপ করছি না। তখন কাদের আমাদেরকে বলেছিল এটা নিয়ে সবার সাথে আলাপ করবে। আলাপ করার পরে আমরা একাধিকবার তাকে আপত্তি দিয়েছি যে এটি হলে চলবে না, ছাত্রদল দলীয় ছাত্র সংগঠন, আমরা এই আন্দোলনে প্রথম থেকে রয়েছি, এটি আমাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে। তখন সে আমাদেরকে বলেছে পরবর্তী দিন থেকে 7ম দফাটি আসলে 9 দফার মধ্যে থাকবে না, এটি একদম সে প্রকাশ্যে আমাদেরকে প্রমিস করেছিল। তো এরপরে তো আসলে আন্দোলনের গতিপথ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। তখন আসলে আমরা এই 9 দফা যে প্রতিদিন ছাপা হচ্ছে বা এগুলোর মধ্যে আমরা ছিলাম না আসলে। তবে আমি স্পষ্ট মনে আছে 19 তারিখ রাতে এবং 20 তারিখ আমরা কাদেরকে স্পষ্টভাবে বলেছি 7ম দফার বিষয়ে আমরা আমাদের আপত্তিটা মানে ছাত্র রাজনীতি বন্ধের দাবিটা আপনাদের আপত্তি ছিল। আর আপনি জানেন যে 20 তারিখে এরপরে কারফিউ হয়েছিল, 21 তারিখে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল রামপুরাতে, এবং আমাদের সভাপতি সেদিন আহত হয়েছে। 19 তারিখে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম। পরবর্তী সময়ে আসলে এই দফা নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি আসলে কথাবার্তা বিষয়ে আগাইনি, বরং আন্দোলনের গতিপথের মধ্যে চলে গিয়েছিলাম। বাকের মজুমদার, আপনার কাছে শুরু করি। আজকে 2 বছর পরে এসে আমরা এরই মধ্যে বিভক্তি দেখতে পাচ্ছি। গেল 2 দিন ধরে সবগুলো ক্যাম্পাসে বলতে গেলে পাল্টাপাল্টি হামলা, ছাত্রশক্তি, ছাত্র শিবির, অন্যদিকে বিপরীত পক্ষে ছাত্রদল। আজকে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানেও দেখা গেছে পারস্পরিক যে বিভক্তি। সেখানে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলছিলেন, অর্থাৎ যে ডকুমেন্টারির ঘটনাটি আপনারা সবাই জানেন, আমি শুধু ছোট করে বলি, আপনারা কি নিজেদের জাহির করতে এসেছেন, মানে যে ঘটনাটি সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাহিদ ইসলামের নাম না থাকার কারণে অনুষ্ঠানটি বয়কট করেছে, জাহির করাটা আসলে আপনারা চাইছেন কিনা, বা এই যে ক্রেডিট নেয়? আমি একটু এর আগের আলোচনায় কিছু নিয়ে সংযুক্ত করতে ছোট চাই। করে। সেটা হচ্ছে যে দফা নিয়ে আলাপ হচ্ছে, শুরুতে এটা 18ই জুলাই আমরা একটা সমন্বয় একটা অনলাইনে একটা মিটিং করেছিলাম। আমি ব্যাকগ্রাউন্ডটা তো আমরা কিছু জিনিস জানি, যে সেই মিটিং এর মধ্যে আমরা দাবি দফা কি হইতে পারে তার মধ্যে একটা 11 দফার একটা খসড়া আমরা সেদিন তৈরি করি। এবং সেই 11 দফার মধ্যে যেটা নাসিবে বলছিলেন উনি, 7ম দফা যেটা 9 দফার মধ্যে আসে, সেটার মূলত ছিল যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের রাজনীতি আমরা নিষিদ্ধ চেয়েছিলাম। পরবর্তীতে 9 দফার মধ্যে গিয়ে হচ্ছে সেটা লেজুর ভিত্তিক ছাত্রছাত্রীর কথা আসে। তো এইটা একটু আমি খুবই এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ঘটনাটা ঘটে। আর আরেকটা জিনিস যেটা 9 দফা নিয়ে একটা আলোচনা আসে যে শিবির দিয়েছে না কে দিয়েছে বা কীভাবে হয়েছে, এটা আমি যেভাবে দেখি এটা হচ্ছে যে সমন্বয় একটা 11 দফা একটা যেমন ওই সময় ভাবছিল, প্রত্যেক সার্কেলে আসলে ভাবলে কি আসবে, এগুলো বাইরে তো আসবে না, তো ঘুরে ফিরে সেম জিনিসগুলোই এসেছে। সেজন্য কিন্তু পরবর্তীতে কারো জায়গা থেকে কিন্তু এই জিনিসটার বিষয়ে ওইভাবে অপোজ করা আসে নাই বা এটার বিরোধিতা করা আসে নাই। এবং আব্দুল কাদেরও যখন তিনি এটার সাথে আলোচনা করেছেন, তিনি কিন্তু বারবার বলেছেন যে আমাদের আগে একটা মিটিং হয়েছে, সেই মিটিং এর দফা দাবিগুলো নিয়ে কিন্তু আমি শিবিরের সাথে কথা বলেছি। এবং শিবিরে তো সেই সময় আসলে কি ভাববে, এর বাইরে তো ভাবার সুযোগ কম। তো এই যে 9 দফা নিয়ে যে বিতর্ক, আমি মনে করি যে এই বিতর্ক হওয়া উচিত না, বরং এটা আমাদের সবার মধ্যেই ছিল যে আমরা এই জিনিসগুলো চাই এবং সবাই সম্মিলিতভাবে এগুলো পক্ষে কিন্তু আন্দোলন করেছি। আর নতুন করে এই 9 দফা বা 8 দফার বিতর্ক আমার মনে হয় যে খুব বেশি প্রাসঙ্গিক না, বরং 8 দফা নিয়ে কিছু কথা বলা যেতে পারে। সেই সময় 3 জন সমন্বয়ককে তারা যেটা বলেছেন যে তাদেরকে জোর করে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং তারাই অনেক ক্ষেত্রে এই দাবি দফাগুলো তাদের মধ্যে করে সাজায় এবং তাদেরকে জোর করে এটার পক্ষে তাদের স্টেটমেন্ট দেওয়ানো হয়। তো আন্দোলনের সময় এই জোর জবরদস্তি সেটা হয়েছে
বিভিন্ন সময় আমরা দেখেছি যে ছাত্রদল নেতৃবৃন্দ দিয়ে ধরনের যাদেরকে অ্যারেস্ট করা হইতো তাদের বিষয় ধরনের তাদেরকে দিয়ে ধরনের বিবৃতি দেওয়া হইতো, বা আরো অন্যান্য সময়গুলো ঘটেছে। তো এটা আমি মনে করি যে খুব বেশি বিতর্কের সুযোগ নেই, যেহেতু আমরা জুলাই আগস্ট মাসে এই বিতর্ক শেষ করে এসেছি। আর আপনি যে প্রশ্নটি করেছেন যে আসলে জুলাই অভ্যুত্থান হয়েছে 2 বছর হয়েছে, আমরা এখন এসে কি পেলাম, আজকেও ইয়েতে একটা খারাপ পরিস্থিতি তৈরি হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে অনুষ্ঠান ছিল সেখানে, আবার ক্যাম্পাসগুলোর হামলা নিয়ে কথা বলছেন। আমরা জুলাইয়ের পরে আসলে এমন একটা ক্যাম্পাস চেয়েছিলাম, আমাদের জায়গা থেকে বারবার আমরা বলেছিলাম যে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির রাজনৈতিক যে রূপরেখা সেটা আমাদেরকে সবাই মিলে তৈরি করা উচিত এবং আমাদেরকে একটা সামাজিক চুক্তিতে যাওয়া উচিত। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা আসলে এটাকে সফলতা এই জায়গায় আনা যায়নি। এবং এখানে ছাত্রদলের নাসির ভাই আছেন, সিকবা ভাই আছেন শিবিরের, ওনারা 2টা ছাত্র সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন। তো এইখানে আসলে আমরা এক টেবিলে বসতে পারিনি, এটা সত্য। এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রদলের কিছু বিষয় খুবই রিজার্ভ পজিশন ছিল, আবার সেই সময়ে শিবির হচ্ছে একটা জিনিস খুব বেশি পুশ করার চেষ্টা করেছিল যে একবারে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ক্যাম্পাসে, এবং এই দুইটাই কোয়েশন খুব মুখোমুখি পড়ে গিয়েছিল। পড়ে যাওয়ার কারণে আসলে জিনিসটা সফলতা পায়নি। আমার কাছে মনে হয় যে আজকে যে ক্যাম্পাসগুলোতে হামলা সন্ত্রাস হচ্ছে, এটার পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে জুলাইয়ের পর আমরা এই ধরনের একটা বড় ভুলের মধ্যে দিয়ে গিয়েছি, আমরা এই জিনিসটা সমাধান করতে পারিনি। আজকে যদি সেই আমরা রূপরেখা তৈরি করতে পারতাম কিভাবে ক্যাম্পাস পরিচালনা হবে, ছাত্র সংগঠনগুলো কোন বাউন্ডারির মধ্যে থেকে রাজনীতি করবে, কেউ যদি অপরাধে লিপ্ত হয় তাহলে এটাকে সামাজিকভাবে এটার কিভাবে বিচারের আওতায় আনা যায় বা সামাজিক কি চুক্তি থাকতে পারে, সেই বিষয়গুলোকে আমরা সেই সময় ঠিক করতে পারিনি। আর আপনি যেটা বলেছেন যে আজকে ইশরাক হোসেন এই প্রতিমন্ত্রী ওনার প্রোগ্রামের মধ্যে সমস্যা হয়েছে, এখানে প্রোগ্রাম যে বয়কট করার বিষয়টা, এটা কিন্তু এসেছে এই কারণে যে এখানে জুলাই শহীদ আহত অনেকেই ছিলেন, এবং সেখানে খুবই সুস্পষ্টভাবে যে ডকুমেন্টারিটা করা হয়েছে, সেই ডকুমেন্টারিতে অনেক বড় বড় জিনিস হচ্ছে যে বাদ দেওয়া হয়েছে। আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারের আওতাধীন পুরো অভ্যুত্থানটা লিড হয়, সেই ব্যানারটাকে এখানে কোনোভাবেই রিলেভেন্ট রাখা হয়নি। এখানে এক দফার যে ঘোষণাটা নাহিদ ইসলাম দিয়েছে এটা বিষয় না, পুরো কমিউনিটি যারা অভ্যুত্থানে ছিল তারা সবাই কিন্তু শহীদ মিনারের দিকে তাকিয়েছিল, এবং যারা পেরেছে তারা শহীদ মিনারে গিয়ে উপস্থিত হয়েছেন। তো সেই ধরনের একটা ঘটনাকে যখন আপনার পাশ কাটিয়ে একটা ডকুমেন্টেশন করা হয় সরকারিভাবে, সরকারি পৃষ্ঠপোষকতায়, সেই ডকুমেন্টারিতে আসলে সার্বজনীন স্বীকৃতি পাবে না। আমি ওই প্রোগ্রামে ইনভাইটেড ছিলাম, আমি ব্যক্তিগত কারণে যেতে পারিনি, কিন্তু আমাদের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে আমরা বলে যে আমরা উইলিং ছিলাম, আমাদের লোকজন কিন্তু সেখানে উপস্থিত হয়েছে, এবং উপস্থিত হওয়ার পরে যদি দেখে যেভাবে উনি ইতিহাসকে বিকৃত করে, এবং ওনার যে বক্তব্য, আমি খুবই দুঃখিত, আমি একটু সময় নিব। আপনার জনাব ইশরাক হোসেন যেভাবে উদ্ধত্তপূর্ণভাবে সেখানে বক্তব্য দিচ্ছিলেন যে আপনারা এই করছেন সেই করছেন, তিনি খুবই বলছেন এবং জনগণকে হুমকি দামকি দিচ্ছেন অনেকটা। সেখানে আমরা এরকমটা দেখেছি, আমরা দেখেছি যে একজন আহতকে বিএনপির একজন নেতা যে তাকে ধাক্কাধাক্কি করে বের করে দিচ্ছে, পুলিশ যা বলতেছে যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি কি চাচ্ছেন কি বের করে দিবেন কিনা। আমরা যেহেতু এই পর্বের একটু সময় বাকি দিতে চাই, এটা পুরোটাই ইতিহাস বিকৃতির একটা উদ্ধত্তপূর্ণ আচরণ। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে এখন পাল্টাপাল্টি অভিযোগ, একটু আপনার কাছে জানতে চাই আপনাদের দৃষ্টিকোণ থেকে, যে সমন্বয়করা ছিলেন একটা বড় সংখ্যক, আপনি যদিও পরে রাজনীতিতে সরাসরি এই দলের সাথে যুক্ত হননি, কতটা নৈতিক আন্দোলনের যে একটি নৈতিক অবস্থান ছিল সেটি কতটা আপনারা ধরে রাখতে পেরেছেন? এখন ধরেন যখন জুলাই অভ্যুত্থান হচ্ছে, এখানে নাসির ভাই আছে, সিবগা ভাই আছে, বাকেরও আছে, তো 8 দফা 9 দফার কথাগুলো থেকে কিন্তু বোঝা যায় যে সকল পক্ষ কিন্তু এখানে এই পয়েন্টে একমত ছিল যে শেখ হাসিনা যে ধরনের একটা স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছে, এই সরকারের থাকার আর ধরনের কোনো নৈতিক অধিকার নাই। এর বাইরে দেখা যাচ্ছে দফা দাবি নিয়ে এর এই পয়েন্টের সমস্যা, ওর এই পয়েন্টের সমস্যা, আমি এটা করছি এটা করছি, এটাই হতো এখানে বিষয়। কিন্তু যখন শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে তো কারো আসলে দ্বিমত ছিল না, সেম জিনিস তো জাতিগত, এটা তো আমাদের জাতির সার্বজনীনভাবে একই সমস্যা ছিল, যে দেখা যাচ্ছে ওদের আমাদের সবারই হয়তো দেখা যাচ্ছে ইন্টারনালি অনেক দ্বিমত থাকতে পারে, কালচারাল দ্বিমত থাকতে পারে, অর্থনৈতিক থাকতে পারে, কে কী ধরনের সমাজ ব্যবস্থা চাই সেটার মধ্যেও পার্থক্য থাকতে পারে, কিন্তু সকল মত সকল পথ তো আসলে জুলাইয়ে একটা জায়গায় এসে মিশেছে যে এই শাসন ব্যবস্থা যতদিন পর্যন্ত আছে ততদিন আসলে দেশের কোনো কিছু করা সম্ভব না। তো সবাই ঐক্যবদ্ধ হয়েছে বিধায় এখানে শেখ হাসিনা পদত্যাগ করানো সম্ভব হয়েছে। কিন্তু এই একই জিনিসটা যে এই বহুমত বহু পথের যে একটা সম্মিলন ঘটেছিল জুলাইয়ে, সেই বহুমত বহু পথের যে প্রকাশ, সেটা তো জুলাইয়ের পরে অবশ্যই হবে। এটা তো আমরা আশা করতে পারি না যে আমরা সবাই আজকে থেকে ভালো হয়ে যাব, আজকে থেকে আমরা সবাই একসাথে থাকবো, এইভাবে তো আসলে বাংলাদেশের রাজনীতি হয় না, যাই হোক না কেন। তো সেই থেকে
সরি। তো সেই জায়গা থেকে হচ্ছে আমি মনে করি যে যখন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন, মানে আমি যখন অন্তত দায়িত্ব নিয়েছিলাম, আমরা চেষ্টা করেছিলাম যে এখানে বাংলাদেশে আর কিছু না হোক, আমরা অন্তত ছাত্র রাজনীতি একটা শুরু হয় এবং এখানে শহীদ আর আহতদের চিকিৎসা এবং বিচার, এই জায়গাটা আমরা নিশ্চিত করে যাব। এবং আমাদের কিন্তু প্রাইমারি দায়িত্বই ছিল এখানে যে আমরা শহীদ আহতদের পুনর্বাসন এবং তাদের সাথে তাদের যে ফ্যামিলি যাতে বিচারটা পায় সেই ব্যাপারে আমরা গেল 2 সর্বোচ্চ বছরে এই পদক্ষেপ নিব। প্রসঙ্গে যা হয়েছে তাতে এবং সন্তুষ্ট আপনি? এটা আমি যতদিন ছিলাম ততদিন আমাদের কোন জায়গায় উদ্যোগ ছিল সেটা বলতে পারি। আর হচ্ছে এখানে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে আমরা কিন্তু ইন পার্সন কথা বলেছি বিভিন্ন সময়। আমি যেমন এখানে ছাত্র দলের রাকিব ভাই ছিল, তার সাথে বহুবার কথা বলেছি যে এখানে ছাত্র রাজনীতির এক ধরনের একটা সংস্কার ক্যাম্পাসগুলোতে হওয়া প্রয়োজন। এখানে ছাত্র দলের যে কনসার্নটা ছিল, আমি কিন্তু এটাকে পুরোপুরি ফেলে দিতে পারবো না, কারণ তাদের প্রথম কনসার্নটা ছিল যে আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা আমি ঠিক বলে দিলাম যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না। পরের দিন তো শিবির গুপ্ত রাজনীতি করে ঠিকই ক্যাম্পাস সব নিয়ে বসে আছে, সবগুলা হলে হলে তাদের কমিটি আছে, যেটা তারা প্রকাশ করছে না। তো আমরা তো তখন শিবিরকে রিকোয়েস্ট করি, আমার এখন একটা ইন্টারভিউ আছে যেখানে আমি শিবিরের প্রতি বিশেষ করে রিকোয়েস্ট করি যে আপনারা কোথায় কোথায় আপনাদের কমিটি আছে, একদম পূর্ণাঙ্গ কমিটি প্রত্যেকটা হল ধরে আপনারা প্রকাশ করেন। ওনারা তো ওই সৎসাহস দেখান নেই। তাহলে আপনি ছাত্র রাজনীতি চান না, এই কথাটা বলে তারা যে প্রত্যেকটা ছাত্র সংগঠনকে পুশ করলো, আবার প্রত্যেকটা ছাত্র সংগঠন যখন বললো যে আচ্ছা ঠিক আছে আমি যখন ছাত্র রাজনীতি এখানে বন্ধ করে দিব তাহলে এখানে তো শিবির ছাড়া আর কেউ থাকবে না, কথাটা তো আমি ইনভ্যালিড করে দিতে পারি না। জি। তো আমরা যখন এই জিনিসটা সমাধান করার চেষ্টা করি তখন আমরা দেখেছি যে সব পক্ষ আসলে এক জায়গায় আসছে না। এবং আমি মনে করি যে এখানে ছাত্র শিবিরের যে গুরুত্ব রাজনীতির যে প্রয়াসটা ছিল সেটা ছিল দুরভিসন্ধিমূলক। হয়তো এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা সাময়িকভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জিততে পেরেছে, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে যে ছাত্র রাজনীতির যে ক্ষতি এবং ছাত্রদের মধ্যে যে গভীর ক্ষত তারা তৈরি করে দিয়ে গেছে, এখানে নাসির ভাইও আছেন, এখানে সিবগা ভাইও আছেন, আমি তাদের দুজনের উদ্দেশ্যেই বলছি যে এখানে বাংলাদেশের ছাত্রদের বুকে যে পরিমাণ গভীর ক্ষত এই সপ্তম দফাটাকে ভায়োলেট করার মাধ্যমে তৈরি হয়েছে, সেই ক্ষত আসলে কোনোভাবে পূরণ করা সম্ভব হবে না। দুই দলই করেছে সেটি বলতে এবং চাইছেন? প্রত্যেকটা ছাত্র দুই সংগঠনকে সংগঠনই কিন্তু করেছে? শুধু দুই সংগঠনই না, এখানে তো অনেক অন্যান্য যারা রয়েছেন। সংগঠন, সকলকেই সিবগাতুল, কিন্তু একটু এটা আপনার কাছে আসতে লায়াবিলিটি চাই, নিতে হবে। এটাই কি এখন গলার কাটা হয়েছে কিনা, মানে এই পরিস্থিতির জন্য? যেমন এখন আমরা দেখছি বেশ কিছু জায়গায় প্রভাব বিস্তার একটা অন্যতম, যেমন গতকালকে আলিয়া মাদ্রাসায় যেটি হয়েছে, হল দখল আগে শিবিরের দখলে ছিল, এখন সেখানে ছাত্রদল দখল করেছে। শিবিরের এই দখলটা কি ছিল সাধারণ ছাত্রদের ব্যানারে সেটি নাকি, মানে যেটি উমামা ফাতেমা অভিযোগ করছেন যে আপনারা প্রকাশ করেননি সাধারণ ছাত্রদের ব্যানারে রাজনীতি করতে? কয়েকটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে 8 দফা এবং 9 দফার ব্যাপারটা আসছে। তো 8 দফা এবং 9 দফা, আসলে 8 দফা 9 দফা হয়ে গেছে ব্যাপারটা কিন্তু এরকম না, দুইটার মধ্যে অনেকগুলো পার্থক্য আছে। 8 দফাটা মোর হলো যে ক্যাম্পাস কেন্দ্রিক, ঠিক আছে, ক্যাম্পাসে শুধু ক্যাম্পাস কেন্দ্রিকই ছিল, কিন্তু 9 দফার মধ্যে যেগুলো ছিল, 9 দফা অনেকগুলো গিট ছিল যেগুলো আসলে শেখ হাসিনা খুলতে পারবে না, এ ধরনের ব্যাপারগুলো ছিল। কারণ শেখ হাসিনাকে আমরা চিনি, শেখ হাসিনার সাইকোলজি আমরা জানি, সে কীরকম এবং সে কী কী করতে পারে। তো এই জন্য দুইটা দফার মধ্যে কিন্তু একবারে যে 8 দফা 9 দফা, এটা কিন্তু বিস্তর পার্থক্য, ঠিক আছে। আপনারা দুইটা মানে দুইটা আসলে দুই বিষয়টি ছিল। এরপরে যেটা ছিল যে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও কিন্তু তাদের বক্তব্যগুলো পাঠানো হয়েছিল আব্দুল কাদেরের। এভাবেই তো জুলাই এগিয়ে যাওয়া, জুলাই তো আসলে আমাদের একটা ঐতিহাসিক বিজয়ের মুহূর্ত আমরা বলতে পারি। তো এরপরে যেটা হয়েছে যে দেখেন, জুলাইয়ের ওই সময়টাতে কিন্তু আবার আমাদের এটা একটা আশঙ্কা ছিল যে ক্যাম্পাসে তো আসলে কেউই রাজনীতি করতে পারে না, শুধুমাত্র ছাত্রলীগ রাজনীতি করতে পারে। ক্যাম্পাসে অলরেডি শিক্ষার্থীরা ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে মেরে বের করেছে, সেই ক্যাম্পাসেই মানে শিক্ষার্থীদেরকে আবার যেতে হবে। তারা পাওয়ারে এবং তারা কতটা হিংস্র হতে পারে সেটা আমরা 15 তারিখে দেখেছি এবং আরও নানা সময় দেখেছি আমরা, এবং আমরা জুলাইয়ের সময় পুরো সময় রাজপথে দেখেছি। তো আমরা কি আমাদের শিক্ষার্থীদের জীবনকে তো অবশ্যই বিপন্ন করতে পারি না, শিক্ষার্থীদের জীবনটা আমাদের কাছে ওই সময় একটা বড় প্রায়োরিটির জায়গা ছিল। জুলাইয়ের পরে তো আসলে আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম, যদি আমরা এটা বলে থাকি যে পরিবর্তন হয় নাই তাহলে এটা অবশ্যই ভুল হবে। অনেক কিছু পরিবর্তন হয়েছে জুলাইয়ের পরে। আমরা বলতে পারি যে আয়না ঘরগুলো মুক্ত হয়েছে, জুলাইয়ের পরে গুম বন্ধ হয়েছে, জুলাইয়ের পরে বাংলাদেশের মানুষ যে একটি বদ্ধ পরিস্থিতির মধ্যে ছিল, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা কিন্তু এখন মত প্রকাশের স্বাধীনতা, মানুষ ট্রাই করে, হ্যাঁ, তার কথাগুলো বলার চেষ্টা করে ইত্যাদি জায়গাগুলো। আমরা একটা বড় পরিবর্তন চেয়েছিলাম, যে বড় পরিবর্তনের মাধ্যমে আমরা সবাই মিলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকবে,
বিভিন্ন ধরনের আইডিওলজি থেকে কিন্তু আমরা কোনো belongs কারণে কি করি। আপনারা ছাত্রদলকে এখন- ক্যাম্পাসের বাইরে রাখতে চেয়েছিলেন? না 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 অবশ্যই যে কারণে এই যে ছাত্রদল ক্যাম্পাসে আছে। এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে দেখেন এখন আজকে কয়েকদিন ধরে ক্যাম্পাসে যেই ঘটনাগুলো ঘটলো এগুলো আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং। বিশেষ করে আপনাকে যদি বলি যে আজকে তো একটু বাকি শুরু করেছে যে তাদের জুলাইয়ের কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। আমাদের কিন্তু ঢাকা কলেজে জুলাইয়ের প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে হামলা চালানো হয়েছে এখন কোনো কথাবার্তা ছাড়াই। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি দাবি জানিয়েছিল? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছে যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহরের মধ্যে ক্যাম্পাস হিসেবে সবচেয়ে বঞ্চিত। তাদের হল নাই, তাদের হল নির্মাণ হচ্ছে এবং এটা যখন টেন্ডারটা বাইরে চলে যাচ্ছে এবং যার ফলে হল নির্মাণে দেরি হচ্ছে, বিগত ভিসি যেভাবে এখানে দুর্নীতি অনিয়ম করেছে সে জায়গা থেকে একটা অংশ গ্রুপ দাবি করেছিল যে এটা যদি দ্রুত বাস্তবায়ন করা যায় সেক্ষেত্রে সেনাবাহিনী হয়তো দ্রুত বাস্তবায়ন করে, তাদেরকে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছিল। এটা তো ছাত্রদের একটা যৌক্তিক দাবি। কিন্তু এই দাবির প্রেক্ষাপটে আমরা দেখতে পেলাম যে সেখানে ছাত্র শক্তি, এরপরে ইনকেলাব মঞ্চ এবং ইসলামী ছাত্র শিবিরের নির্বাচিত বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং নির্বাচিত জিএস তার গায়ে হামলা করা হয়েছে। এটা কি বাংলাদেশের কোনো কালচারের সাথে যায়? একটা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের গায়ে আপনি হাত তুলতে পারেন? এই কালচারকে আমরা বাংলাদেশে ইস্টাবলিশ করতে যাচ্ছি, এটা কি আমাদের জন্য ভালো কালচার হবে আদৌ? এটা কিন্তু খুব বড় অ্যালার্মিং। এবং আমরা দেখেছি একের পর এক বেশ কয়েকটা, এই যে দেখেন যে কারা আসলে হামলার সাথে জড়িত। হিমেল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তার সেশনের যে বন্ধুরা ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা বিশ্ববিদ্যালয়ে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গিয়েছে, উনি এখনো বিশ্ববিদ্যালয়ে আছেন এই সকল কাজগুলোর জন্য। তো এটা তো আসলে আমরা এই ধরনের বিষয়গুলো তো আমরা চাই না। এবং আমরা সেখানে কিন্তু দেখেন আমাদের জন্য খুবই অ্যালার্মিং ব্যাপার। শুধু এই যে দেখেন এখানে আইনজীবী রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার উপরে হামলা করা হয়েছে, পথচারী তার উপরে হামলা করা গতকালকের হয়েছে, ঘটনা ঢাকালিয়ার অধ্যক্ষ তার উপরে হামলা করা হয়েছে। এরপরে দেখেন হাসপাতালে ঢুকে পর্যন্ত হামলা করা হয়েছে, যেটা আমরা দেখেছি বিগত সময়ে। আমরা দেখেছি যে বিগত সময়ে যেখানে হাসপাতালে হামলা করে কারা, ছাত্রলীগ হামলা করেছে। এই বাংলাদেশ তো আমরা আসলে চাই না। আমরা তো একটু সুন্দর বাংলাদেশ চাই। আমাদের জন্য যেটা মনে হয়েছে, আমাদের জন্য যেটা মনে হয়েছে, নারায়ণগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় ছাত্রদল এবং শিবিরের মধ্যে এই যে সংঘর্ষ, এর কারণ কি? মানে আধিপত্য বিস্তার, আবারও সেই ক্যাম্পাসে ছাত্রদল রাজত্ব করতে চায়, কেবল অন্য কেউ থাকবেন এরকম? আচ্ছা, আমি এটার আগে একটু সেই দফায় শেষই হচ্ছে না, আমি একটু স্পেসিফিক করতে চাই। সেটি হচ্ছে বাকের যেটি বলেছেন সেটি হচ্ছে 19 তারিখের আগ পর্যন্ত কিন্তু 11 দফা ছাত্রদলের কাছে পাঠানো হয়েছে, সেখানে ছাত্রদল মতামত দিয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে। সমস্যাটি ঘটেছে 19 তারিখ যখন ইন্টারনেট প্রথমবারের মতো শাটডাউন করে দেওয়া হয়েছে, সেই দিনই কিন্তু 9 দফা আমাদের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু এই যে বললাম ইন্টারনেটের কারণে সেটি আমরা দেরিতে পেয়েছিলাম এবং সেদিনই প্রতারণাপূর্ণ কাজটি হয়েছে। এখানে ওবামা আছে, বাকেরও আছেন। আমি আবারও বলছি 11 দফার মধ্যে কোথাও দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিল না, সেখানে বাকের স্পেসিফিক করেছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটাকে যখন আর একটু ছোট করা হলো, হুট করে সেটি 7ম দফাতে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার দফা অ্যাড করা হয়েছে। পরবর্তী সময়ে আমরা শুনেছি এটি শিবির করেছে, শিবিরের মাধ্যমে এটি ঘটেছে এবং আমরা 19 তারিখ রাতেই এটির বিরোধিতা করেছিলাম যখন ইন্টারনেট মোটামুটি আমরা অ্যাক্সেস পেয়েছিলাম। এবং 20 তারিখে তো আমরা দেখলাম এটি পত্রিকাতেও ছাপা হয়েছে এবং 20 তারিখ তো আমরা সারাদিন এটা নিয়ে আমরা কাদের সাথে কাজ করেছি। সুতরাং এই যে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এটি 19 তারিখ শিবির যুক্ত করেছে এবং এই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে দুঃখজনকভাবে এই একটি দফা নিয়ে সব থেকে বেশি রাজনীতি করেছে শিবির এবং সবচেয়ে বেশি ফায়দা তুলেছে শিবির। এখানে ওবামা আছে, ওর প্রতি আমাদের রাগ অভিমান আছে একটা বিষয়, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যখন কমিটি প্রকাশ করেছে, এখানে বাকেরও আমাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, উমামাও দুঃখজনকভাবে আন্দোলন করেছে। কিন্তু উমামা যদি সেদিন জানতো যে প্রত্যেকটি হলে ছাত্র শিবিরের ছোট ছোট কমিটি আছে আগে থেকে গোপনীয়, তাহলে উমামা সেদিন আমাদের বিরুদ্ধে আন্দোলন করতো না। আমরা কিন্তু উমামাকে সেদিনও বলেছিলাম যে আপনি ভুল ভাবে আন্দোলন করছেন, কারণ ছাত্র শিবিরের তো কমিটি সেখানে রয়েছে, সুতরাং ছাত্রদল প্রকাশ্যে কমিটি দিচ্ছে। না, আমি ভুলভাবে আন্দোলন করি নাই বা ভুল বোঝানো হয় না।
বেশি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু না, সেদিন কারণ যদি একটি আমার স্পেসিফিক genuine হতো concern ছিল যে যে ছাত্র campus শিবিরের student ছোট ছোট politics- কমিটি অলরেডি সেখানে রয়েছে, শুধু ছাত্রদল প্রকাশ্যে কমিটি দিলে সমস্যা কি, এবং পরবর্তী সময় তো সেখানে অনেক সকল ছাত্র সংগঠন প্রায় কমিটি দিয়েছে। এটি আমার কাছে মনে হচ্ছে জুলাইয়ের পূর্বে মানে গণ অভ্যুত্থানের পূর্ব ছাত্রদলের প্রতি যেরকম অবিচার করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে এটি করা হয়েছে। এরপরে আমরা আসলে দুঃখজনকভাবে গত 2-3 দিন কয়েকটি ঘটনা ঘটেছে। শুরুতে রংপুর বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটি আমি মনে করি শিবিরের এই পলিসি থেকে অন্তত এখান থেকে বের হওয়া উচিত ছিল। সেটি হচ্ছে, আপনি জানেন যুদ্ধ অপরাধীদের দায়ে অনেকের ফাঁসি হয়েছে, সেটি বিষয়ে বিভিন্ন ওনাদের বক্তব্য বা অন্য কারো বক্তব্য ভিন্ন থাকতে পারে, কিন্তু সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি পোস্টার ওইখানে সংযুক্ত করা হয়েছিল। ছাত্রদলের পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করা হয়েছিল যে ওনাদের ছবির পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবি যেন না থাকা হয়। এই যে অনুরোধ করা, এই যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে, এবং আপনি খেয়াল করে দেখবেন এই জুলাই আগস্টের পরবর্তী সময়ে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে এই যে এতদিন ধরে যে তারা বলে আসতো যে ছাত্রদল বা অন্য ছাত্র সংগঠন এরকম রাজনীতি করে, আমরা দেখেছি শুরুতে প্রকাশ্যের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের নেতৃবৃন্দরাই প্রথম সেখানে হামলা করেছে, এবং শুধু হামলা করেনি, তারা হামলা করে ছাত্রদলকে মেলাইন করেছে, ছাত্রদল সেখানে পালিয়ে গিয়েছে। আমি বলছি, এবং আপনি জানেন শুধু ছাত্র শিবির না, জামাত ইসলামের যিনি ঢাকা 17-তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে নির্বাচন করেছেন, তিনি এটাকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কিন্তু আলিয়া মাদ্রাসায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দেখুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেখানে পূর্ব নির্ধারিত জুলাইয়ের একটি প্রোগ্রাম চলছিল, বিশ্ববিদ্যালয় সেটি অর্গানাইজ করছিল, সেখানে ছাত্রদল ছাত্র শিবির সবাই ছিল, সেখানে পরিকল্পিতভাবে একটি মব করা হয়েছে। বিশ্ববিদ্যালয় উন্নয়ন কাজ কিভাবে করবে না করবে এটি বিশ্ববিদ্যালয়ের এখতিয়ার, এটি কোনো ছাত্র সংগঠন ঠিক করে দিতে পারে না, দাবি তো করতেই পারে না, করতে পারে, কিন্তু ছাত্রদল ঠিক করে দিতে পারে না, ছাত্র শিবির করতে পারে না। আমরা একবারের জন্য বলিনি কাজটি সেনাবাহিনীকে দেওয়া যাবে না, এটি ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদল না, এটা মিসকোট করা হয়েছে। ছাত্রদল কিভাবে চালাবে? বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ কিভাবে করবে এটি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এখতিয়ার, এটা ছাত্রদল কিভাবে এটি এভাবে বলা হয়নি। বিশ্ববিদ্যালয় নিজেই সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের কাজ বিশ্ববিদ্যালয় কাকে দিয়ে করাবে, তারা কি সিভিল দিয়ে করাবে না নন সিভিলিয়ান দিয়ে করাবে, কিন্তু সেখানে একটি মব তাদেরকে বাধা দিতে হবে এমনটাই বা কেন? কোনো দেয়া হয়নি, যেহেতু পূর্বের দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এরকম একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেখানে ছাত্রদলের উপর হামলা করা হয়েছে, এবং সারা রাত ধরে শিবির এবং জামাত ইসলামের শীর্ষ নেতারা প্রোপাগান্ডা করেছে, মেলাইন করা হয়েছে, পরিস্থিতি জটিল করেছে যে ছাত্রদল সেখান থেকে পালিয়ে গিয়েছে। সুতরাং আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পূর্বপরিকল্পিত মব করা হয়েছে, মব থেকে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আমি তারপরে মনে করি এই যে গত 2-3 দিন ধরে যে ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। ছাত্র শক্তির মারলো কেন? ছাত্র শক্তির এখানে দোষ কি ছিল? বাকের মজুমদার, আপনাকে দিয়ে আলোচনা আবারও শুরু করি। যে পরিস্থিতি এখন চলছে ক্যাম্পাসে, এর জন্য কারা দায়ী? মানে আপনারা রাজনীতিতে আবার পূর্ণাঙ্গ রাজনীতিতে বা সেই লেজুর ভিত্তিক রাজনীতি করছেন বলেই কি এই ধরনের বিভ্রান্তি তৈরি নাকি? আচ্ছা, যে যারা দেখছেন বা আপনারাও আছেন, আজকে সকালে ঘুম থেকে উঠছি আমি হচ্ছে যে একটা কল পেয়ে, সেটা হচ্ছে তিতুমির কলেজে প্রেসিডেন্ট সেক্রেটারির উপর ছাত্রদল হামলা চালাইছে, এবং একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রামে ছেলেগুলো ঢুকতেছিল এবং ঢোকার মুখেই কোনো বলা কোয়া ছাড়া হামলা করছে। আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একই প্রেসিডেন্ট সেক্রেটারিকে টার্গেট করে ওই দিন যখন ছাত্রদল শিবির তারা শিবিরের উপর ছাত্রদল হামলা করে, সেদিন হচ্ছে যে আমার প্রেসিডেন্ট সেক্রেটারি যায় মাঝখানে যে থামাইতে ছাত্রদলকে অতর্কিত হামলা করে, এবং আমার সেক্রেটারি সেখানকার তার পেটে গুলিবিদ্ধ ছিল, জুলাই সেই জায়গার মধ্যে লাথি মারে, এবং সে খুবই মারাত্মকভাবে অসুস্থ, এখন পর্যন্ত অসুস্থ আছে। আপনারা দেখবেন যে ছাত্রশক্তির আরেকজন সংগঠক হবিগঞ্জে তার চোখ উপড়ে ফেলে ছাত্রদল। তার পূর্বে যদি বলি, তা ওই দিনই আবার কুড়িগ্রামে আমাদের ছাত্রশক্তির একটা উপজেলা পর্যায়ের সেক্রেটারিকে তারা ছাত্রদল হামলা করে। এর পূর্বে যদি বলি যে যেটা দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নেতৃবৃন্দের উপর আমরা দেখছি যে ছাত্রদল হামলা করে, এবং প্রথম একটা সরাসরি হামলা সেখানে সেলিব্রেট করে, পাশাপাশি সাংবাদিক সমিতির উপর আমি দেখেছি যে ছাত্রদল হামলা করে, এবং এই হামলাগুলো ডটগুলো যদি মিলাই, এবং পাশাপাশি শিবিরের উপর এই কালকে বেশ কয়েকটা জায়গায় হামলা হলো, এই ডটগুলো মিলাইলে কি আসছে? ডটগুলো মিলাইলে আসছে আপনার যে আগে ছাত্রলীগ যখন ক্যাম্পাসে ছিল, পাওয়ার পার্টি ছিল, সেই পাওয়ার পার্টি থাকা অবস্থায় ছাত্রলীগ এভাবে যারা বিরোধী রাজনৈতিক পক্ষ ছিল তাদের উপর হামলা মারধর করে একটা ভয়ভীতির পরিস্থিতি তৈরি করে ক্যাম্পাস দখল করেছিল ছাত্রলীগ, এবং দীর্ঘদিন তারা ক্যাম্পাসকে দখলে রেখেছিল, যেই সেখানে মতামত প্রকাশ করতে চেয়েছে তার উপরে তারা হামলা করতো। তো এখন ছাত্রদল যেহেতু ক্ষমতা এসেছে, আমি দুঃখিত আমার একটু বলে দিতে হবে, ক্ষমতা আসার পরে তারা ঠিক একই মডেলে
আগাচ্ছে এবং ভিন্ন মত যাকেই পাচ্ছে তার উপরে তারা হামলা করছে এবং এই হামলার মধ্যে দিয়ে তারা মূলত ক্যাম্পাস দখলের এক ধরনের পায়তারা করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছি যে ছাত্রলীগ যেই মডেলে জুনিয়রদেরকে ট্রেন করাইতো যে মারামারি মারপিটের জন্য, ঠিক একই মডেলে ছাত্রদল লাগাচ্ছে। জি, সেখানে আমি উদ্যানে সিদ্দিকুল যারা একটু আপনার কাছে নিয়মিত জানতে চাই। যায়, উদ্যানে যারা মাদকের সাথে জড়িত সেই পোলাপানগুলোকে ছাত্রদল তাদের সংগঠনে ভিড়াচ্ছে এবং তাদেরকে দিয়ে হামলাগুলো করাচ্ছে। আমি দেখলাম যে আপনার যেই ছেলেগুলো, সময় কম, আমরা একটু সিদ্দিকুল্লাহর কাছ থেকে না, না, জানতে চাই এখন যে না হলে আমি আপনি বাকিদের সময় ডাইরেক্ট দিতে প্রশ্ন পারবো না। করছেন, আমাদের উত্তর দিতে হবে, আমি দুঃখিত। ওকে, জি, আপনি সময় কম প্রশ্ন করেন। আমাদের। সিদ্দিকুল্লাহ, জানতে চাই যে ক্যাম্পাসে এখন কোন মডেলে ছাত্র শিবিরের কমিটি আছে, সবগুলো ক্যাম্পাসে আছে কিনা, কিংবা যেসব ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ওই অর্থে সরাসরি নেই সেখানে শিবির কিভাবে রাজনীতি করে? এখন তো বাংলাদেশের অলমোস্ট প্রায় সব ক্যাম্পাসেই ছাত্র খুলনা শিবিরের বিশ্ববিদ্যালয়ে কি আছে কমিটি এখনো? আছে। খুলনা বিশ্ববিদ্যালয়ে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ। হ্যাঁ, সেখানে শিবির কি রাজনীতি করে কিনা? নিষিদ্ধ। সেখানে তো ইসলামী ছাত্র শিবিরের থাকার কোনো প্রশ্নই আসে না। তো এর বাইরে আমাদের তো খুলনা মহানগর সহ মানে পুরো দেশব্যাপী আসলে সংগঠন আছে। আরেকটি বাকির তো বলছিলেন যে এখন এই এখানে- দখল মানে ইন্টারিমের সময় কি আপনারা দখলে ছিলেন, এখন ওনারা দখল করতে চাইছে, এরকম কিনা বিষয়? এটা বলে না, মানে দেখেন আমরা যেটা চেয়েছি, আমরা কিন্তু অলরেডি ডাকসুর পক্ষ থেকে আপনারা দেখবেন যে ছাত্র সংসদে যারা নির্বাচিত আছে তারা কিন্তু বারবার বলেছে যে ছাত্র সিট বন্টনের পলিসিটা দিতে হবে। তারা কিন্তু পলিসি তৈরি করেছে, বিশ্ববিদ্যালয়কে দিয়েছে। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সিট বন্টন নীতিমালাটা অ্যাপ্রুভ করতে হবে, যে কি হবে, রেজাল্টের ভিত্তিতে হবে, কোন প্রসেসে হবে জিনিসটা। এই ব্যাপারে কিন্তু আমরা বারবার প্রস্তাবনা দিয়েছি। কারণ হচ্ছে বাংলাদেশে যে নোংরা রাজনীতি, সেই নোংরা রাজনীতি চাই না। এই জন্য কিন্তু আমরা এই ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছি যে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবির অ্যাজ এ সংগঠন বাংলাদেশের সকল ক্যাম্পাসে আমাদের একটাই পদক্ষেপ, সেটা হচ্ছে ক্যাম্পাসে কোনো রাজনীতির ভিত্তিতে আর কখনো সিট বন্টন যাতে না হয়, এটা যাতে মেধার ভিত্তিতে হয়। মেধার ভিত্তিতে যদি ছাত্র দল সিট পায়, পাক, সমস্যা নাই। এখানে যদি ছাত্র শক্তি পায়, ছাত্র শিবির পায়, যেই পাবে, এটা মেধার ভিত্তিতে একটা নির্ধারিত পলিসির মধ্য দিয়ে। এবং আমরা আগের ওই বাংলাদেশে আর যাইতে চাই না। দেখেন আমরা কিন্তু এরপরে যেটা দেখলাম, আগের মতো সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। ছাত্র দল হামলা করছে এবং সেখানে ঢাকা শহরের অন্যতম যিনি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, এই যে দেখেন এখানে যুবলীগ যুবদল নেতাকে নিয়ে এসে ঢাকা আলিয়া তারা আক্রমণ করছে। এরপরে দেখেন তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যে জড়িত ছিল মোহাম্মদ রমজান আলী রকি, তার পাশে একজন খুনি, তাকে নিয়ে সে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো ঢুকেছে। বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে কাজ কি? তারা কি এটা কি জুলাইয়ের আগের যে বাংলাদেশ ছিলাম সেই বাংলাদেশে আমরা যেতে চাই? আমরা তো একটা নতুন বাংলাদেশ আসলে চাই, যে বাংলাদেশে আমরা সবাই ক্যাম্পাসগুলোকে আমাদের নিরাপত্তা তো নিশ্চিত করতে হবে, এটা তো প্রায়োরিটি। তো আমাদের কাছে মনে হয়েছে সরকারের অসংখ্য ব্যর্থতা আছে, সেই ব্যর্থতাগুলো ঢাকানোর জন্য, সেগুলো থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য একটু আপনার কাছে এই বিষয়ে জানতে চাই যে যাদের দুজনকে দেখা গেছে তারা তো সত্যিই বহিরাগত অথবা যুব দলের, তারা কিভাবে ছাত্র দল শিবিরের সংঘর্ষে অংশগ্রহণ করে? মানে এটি তো সেই আগের কালচার। এটি হচ্ছে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি যারা হামলায় জড়িত ছিল ছাত্র শিবিরে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল 2 দফায় হামলা করেছে। 40-50 বছর বয়সী জামাত ইসলামের নেতৃবৃন্দকে আমরা দেখেছি, যেটি দুঃখজনকভাবে ঘটেছে। এবং এখানে যে ছবিগুলো দেখানো হয়েছে এটি ঠিক আছে, ওনারা শিবির যখন আলিয়া মাদ্রাসায় ছাত্রদলের উপর হামলা করেছে, হামলা ঠেকানোর জন্য ছাত্র জনতার সাথে ওনারাও যুক্ত হয়েছে। এটি মানে কি ছাত্রদল পারছিল না সেজন্য তারা পারছিল না, কারণ জামাত ইসলাম, কারণ আলিয়া মাদ্রাসাতে তো শুধু ছাত্র শিবির একা হামলা করেনি, বরং জামাত ইসলামের পুরান ঢাকা কেন্দ্রিক পুরো ঢাকা শহরের যত লোকজন আছে সবাই মোটামুটি আলিয়া মাদ্রাসায় গিয়ে শুরুতে হামলা করেছে। এবং আমি মনে করি এটি প্রত্যাশিত ছিল না। আমি কি তাহলে কালকে এনশিওর করতে পারবেন নাসির ভাই বলুন যে কালকে ছাত্রদের বাইরে আর কেউ ঢাকালিয়া এলাকায় যাবে না? ঢাকালিয়াকে নাসির ভাইরা বলুক আমাদের মতো করে, আমরা যেভাবে বলতেছি আমার মনে হয় ছাত্র আমরা সিট বন্টন নীতি, আমি বলছি ঢাকা আলিয়া মাদ্রাসাতে জামাত ইসলামের কোন লোক যায়নি আপনি বলতেছেন? জামাত ইসলামের কোন লোক সংঘর্ষে জড়ায়নি এটা বলতেছেন? আপনাদের লোকজন তো গিয়েছে তো, আমি শত শত প্রমাণ আছে দেখাবো। এই যে যমুনা টিভিতে প্রচারিত হয়েছে যে জামাত ইসলামের লোকজন সেখানে গিয়েছে। আমাদের বক্তব্যটা হলো যে আপনার সিট বন্টন যে নীতি, এটা নীতিমালার আলোকেই হোক, এখানে যারা লিগ্যাল স্টুডেন্ট তারাই পাক, এটাই তো আমাদের চাওয়া। না কিন্তু আমরা গণমাধ্যমে দেখেছি, না আমরা আলিয়া মাদ্রাসার গণমাধ্যমে দেখেছি যে আলিয়া মাদ্রাসার যে সিটগুলো দখল ছিল ছাত্র সংসদ সেগুলো ছাত্র শিবিরের পূর্ব থেকে দখলে ছিল, আমরা এটা গণমাধ্যমে দেখলাম। তো ফাতেমা, একটু আপনার কাছে জানতে চাই, একটু জুলাই নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং জুলাই পরবর্তী পরিস্থিতি নিয়েও। আপনি গত জুলাইয়ের 1 তারিখে একটি ব্যবসায়িক আইডিয়ার কথা বলছিলেন, 1 মাস পর জুলাই যোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস 50 টাকা।
এই এই যে নতুন ব্যবসার আইডিয়াটা কেমন লাগলো সেটাও জানতে চেয়েছেন। কবে থেকে নামছেন সেই ব্যবসা এবং কারণ কি এই ব্যবসায় নাম? না, এটা তো কিছুটা সার্কাজম করে দেয়া, মানে ওয়েল বাংলাদেশে তো রাজনীতি মানে কিরকম, ধরেন একটা প্রোডাক্ট থাকবে, ওই প্রোডাক্টটাকে আপনি কতভাবে বিক্রি করতে পারেন। সো এটা তো আসলে ফ্যাসিলিটি বেসড পলিটিক্স আসলে আমরা করি না, যে আমি আপনার জন্য কি করব, জনগণকে তো আমরা বলি না যে আমি আপনার জন্য কি করব। বরং এখন যে পলিটিক্সটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা ৭১-এর তো পুরো মালিকানাটা ইন এ ওয়ে আওয়ামী লীগ নিয়ে বসেছিল। সো এখন সবার ভাগে জুলাই যেহেতু আছে, তো জুলাইয়ের কার স্টেক কতটুকু, এইটার উপর বেস করে এখন পরবর্তী রাজনীতিতে হচ্ছে সবাই সবার আধিপত্যটা তৈরি করবে আর কি। যে আজকে যে এই যে ডকুমেন্টারিটা দেখানো, আমি তো দেখলাম এই ডকুমেন্টারিটা তো এইভাবে দেখানোর কোনো কারণই ছিল না। মানে অবভিয়াসলি ইট ওয়াজ ভেরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যে আসলে আন্দোলনের সময় কি হয়েছে। অবভিয়াসলি এখানে বিএনপির একটা রোল আছে, সব রাজনৈতিক দলগুলোর একটা রোল আছে, কিন্তু ছাত্ররা যেভাবে করে সামনে থেকে এখানে পুরো জিনিসটার একটা ফেস ছিল, এটাকে তো আসলে একেবারেই কোনোভাবেই হচ্ছে করা যাবে না, ফেলে দেওয়া যাবে না। কিন্তু ওই যে আধিপত্যের যে প্রশ্নটা আছে, জুলাই আসলে কার, এই জুলাইয়ের স্টেকের প্রশ্নটাতেই আসলে দেখা যায় সবাই সবার আধিপত্য ভাগ বসাতে চায়। তো আমি সেজন্য সার্কাজম করে বলেছিলাম যে আসলে এইখানে আমার যেহেতু কিছু স্টেক আছে, আমি তাহলে একটু নিয়ে বসি, একটা খাঁচি ভর্তি স্টেক নিয়ে বসবো, তোমাকে একটু দিলাম, তোমাকে একটু দিলাম। তবে আমি মনে করি, সত্যি কথা বলতে, যদিও আমি সার্কাজম করে বলেছিলাম, তবে আমি সত্যি কথা বলতে যেটা মনে করি, এই অভ্যুত্থানে যদি কারো একদম কোনো কিছু পাওয়া ছাড়া সব কিছু যারা ত্যাগ করেছে, এটা হচ্ছে ওখানকার শহীদরা। ঠিক আছে, যে মানুষ জীবন দিয়ে দিয়েছে, যে হাত পা দিয়েছে, যে তার জীবন যৌবন পরিবার সব কিছু হচ্ছে দিয়ে দিয়েছে, সে মানুষের থেকে বেশি স্টেক তো আর আসলে হতে পারে না। আমি উমা ফাতেমার কি হাত গেছে? আমি একটা মাত্র আমার একটা বাড়ি খেয়েছি, ওই বাড়িটা পিঠে বাড়ি আছে, এখানে একটা বাড়ি আছে, এতটুকুই। আমার তো হাত পা যায়নি। আমার ফ্যামিলি মেম্বার কি কেউ মারা গেছে? আমার কি টাকা পয়সা নষ্ট হয়েছে? এরকমও তো না। তার মানে আমার আসলে এখানে কোনো স্টেকও নেই, আমার এখানে পাওয়ারও নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই অভ্যুত্থানে একটা রোল পালন করার জন্য সিলেক্ট করেছেন, আমি সেটার জন্য তার কাছে কৃতজ্ঞ। এর বেশি যে মানুষগুলোর জীবনটা হারিয়ে ফেলেছে, এই মানুষগুলোর থেকে আমি মনে করি না যে অন্য কারো কোনো অবদান স্বীকার করার আছে। কিন্তু আনফর্চুনেটলি আমরা যতবারই জুলাই নিয়ে কথা বলতে যাই, ততবারই আমরা এই যে মানুষকে জীবন দিয়েছে তাদের কথাটা সবার প্রথমে ভুলে যাই। আর একটা কথা এখানে বলে দিই, যেহেতু রাজনীতির কথা আসে বারবার, যে আমরা ক্যাম্পাসের ছাত্র রাজনীতির কথাটা একদমই আমার মনে হয় যে না বলে হচ্ছে না, একদমই শেষ পর্যায়ে চলে আসে। তাও বলে দিচ্ছি, এখানে বাংলাদেশে ধরেন এখন আপনি চায়নার কথা ধরেন বা ইরানের কথা ধরেন, না ভাইয়া, কথা আমি শেষ করে ফেলি, সবাই কথা বলছে, যে এখানে ইরান বলেন, চায়না বলেন, ইউএসএ বলেন, রাশিয়া বলেন, পৃথিবীতে ইভেন সিঙ্গাপুর বলেন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই। কিসের মধ্যে পড়ে আছে এগুলো তো ভাবতে হবে।